ঘটনার নাম তালগাছের নিচের শিশুর ছায়া। তো শুরু করা যাক। আমার নাম রুবেল, বাড়ি বরিশাল একটা ছোট্ট গ্রামে, নাম গোপালপুর। ঘটনা যেটাই হোক না কেন, আমি নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতাম না, কিন্তু সেই তালগাছের নিচের বসে থাকা শিশুর ছায়া আমার জীবনটাকে একেবারে উল্টাপাল্টা করে দিয়েছে। ঘটনা শুরু আজ থেকে প্রায় 10 বছর আগে। তখন আমি ক্লাস 8-এ পড়ি। তখনকার দিনে আমাদের গ্রামে শেষ প্রান্তে ছিল একটা বহু পুরনো তাল গাছ। গাছটা এতই উঁচু আর ঘন যে দিনের বেলা তো তার নিচে ছায়া ঘন কালো লাগতো। সন্ধ্যার পর তো কেউ ওদিকে পা বাড়াতো না। তবে আমি একটু সাহসী প্রকৃতির ছিলাম, ভয় পেতাম না সহজে। বিশেষ করে যখন কেউ বলতো তাল গাছটার নিচে রাতে একটা বাচ্চা ছায়া দেখা যায়, তখন আমি সেটা হেসে উড়িয়ে দিতাম। কিন্তু তারপর ঘটনাটা ঘটেছিল এক শুক্রবার সন্ধ্যায়। আমি আর আমার বন্ধু সুমন সেদিন মাছ ধরতে গিয়েছিলাম গ্রামের পাশে খালটায়। ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। বাড়ি ফেরার জন্য শর্টকাট রাস্তা ধরলাম, এটা তাল গাছের পাশ দিয়ে চলে গেছে। সুমন কাঁপতে কাঁপতে বলল, রুবেল, ওই দিকে দিয়ে যাবি? তাল গাছের নিচে আবার ছায়া দেখলে দৌড় দিবি না তো? আমি হেসে বললাম, আরে বাচ্চা ছায়া তো, কাঁথা মুড়ি দিয়ে ঘুমায় এই সময়ে। আবার চলতে শুরু করলাম। তাল গাছটা তখন দূরে, অন্ধকারে নিঃশব্দে দাঁড়িয়ে, কিন্তু গাছের গোড়ার দিকে অদ্ভুত একটা কিছুর উপস্থিত অনুভব করলাম। একটা ধূসর ছোট্ট ছায়া বসে আছে মাটিতে। প্রথমে ভেবেছিলাম কুকুর, কিন্তু সুমন চিৎকার করে বলল, ওই ছায়াটা, ওটা তো নড়ছে না। আমি স্থির হয়ে গেলাম। আবার মনে হলো যদি কিছু না হয় তাহলে আমি নিজেই গিয়ে দেখে আসি। সুমন কেঁদে ফেললো, প্লিজ যাস না রুবেল ভাই, ওটা মানুষ নয়। আমি কান্না দিয়ে ধীরে ধীরে এগোতে লাগলাম। ছায়াটা তখন বসে, মাথাটা সামনের দিকে নিচু, আর হাতে কেমন যেন একটা পুরনো খেলনা পুতুল ধরে রয়েছে। আমি কাছে যেতেই হঠাৎ সে মাথা তুললো। শীতল শ্বাস বেরিয়ে এলো আমার মুখ দিয়ে। ওটা একটা বাচ্চা, ছেলে বাচ্চা, কিন্তু তার চোখ দুটো একদম কালো। পুতুলটাও যেন আমার দিকে তাকিয়ে হাসছে। আমার পা জমে গেল। আমি সেখানে চিৎকার করে উঠলাম, কে তুই? সাথে সাথে ছায়াটা একটা কাঁপানো গলায় বলল, আমার মা কোথায় ভাইয়া? তারপর সে হঠাৎ গাছের ভেতর ঢুকে গেল, গাছের গুড়ির মধ্য দিয়ে। আমি ধপ করে পড়ে গেলাম। সুমন দৌড়ে এসে আমাকে তুলল। তখন আমার শরীর বরফের মতো ঠান্ডা। কিছুই বলতে পারছিলাম না। একটানা 2 দিন জ্বরে পড়লাম। আমার মা তখন গ্রামের এক কবিরাজ ডেকে আনলেন। তিনি এসে আমার পাশে ধূপ জ্বালিয়ে কাপা কণ্ঠে বললেন, এই বাচ্চাটা আবার সেই ছেলেটার ছায়া দেখছে। এই তালগাছ তো অনেক আগেই খারাপ হয়ে গেছে, ওখানে একটা আত্মা আটকে আছে অনেক বছর ধরে। আমি ভয়ার্ত চোখে তাকিয়ে রইলাম তার দিকে। কে ছেলেটা? মা জিজ্ঞাসা করলেন। বছর 10 আগে যে বাচ্চাটা এই তাল গাছের নিচে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়েছিল, তার আত্মা এখনো ফিরে আসেনি, কবিরাজ বললেন। আমি রাতে ঘুমাতে পারতাম না। প্রতিদিন স্বপ্নে আমি তাকে দেখতাম। একই প্রশ্ন, আমার মা কোথায়? তালগাছের নিচে আমি প্রতিনিয়ত তার উপস্থিতি অনুভব করতাম, এমনকি দিনের বেলাতেও। আমার চারপাশে একটা অদ্ভুত বিষণ্ণতা নেমে আসছিল। গ্রামে অনেকে বলতে শুরু করলো, রুবেলকে ওই পিশাচে ধরছে। কেউ তো আবার বলতে শুরু করলো, ওর শরীরে এখন অন্য কিছু বাস বেঁধেছে। কিন্তু আমি জানতাম ও ছেলে আমাকে কিছু বলার চেষ্টা করছে। ওর মৃত্যু কি স্বাভাবিক ছিল না? জ্বর ভাঙার পর আমার ভেতরে অদ্ভুত এক পরিবর্তন দেখা দিল। সারাক্ষণ মনে হতো কেউ আমার পাশে আছে। রাতে ঘুমের মধ্যে তাল গাছের নিচে দাঁড়িয়ে আছি, আর একটা কণ্ঠস্বর বলছে, তুমি যদি না আসো আমি চলে আসবো। মা দোতলার বারান্দায় বসে চোখ কাজল লাগাতে লাগাতে বলল। তখন আমার মা বলল, রাতে বারবার ঘুমের মধ্যে চিৎকার করিস কেন রে? তখন আমি বললাম, মা তুমি কি বিশ্বাস করো মৃত মানুষের আত্মা ফিরে আসে? মা থমকে গেলেন। সেই দিন থেকে আমার রাতের ঘুম চলে গেল। সুমনও আমার থেকে দূরে সরে গেল, কারণ সে নিজেও মানসিকভাবে ধসে পড়ছিল। আমার দাদু ছিলেন এক সময় স্কুলের লাইব্রেরিয়ান। তার পুরনো আলমারিতে অনেক পুরাতন খাতা, ফাইল, সংবাদপত্র রাখা ছিল। এক রাতে চুপি চুপি সেগুলো খুলে দেখছিলাম। একটা হলদে হয়ে যাওয়া খবরের কাগজ চোখে আটকে গেল। 6 বছর বয়সী শিশু
আবির নিখোঁজ। শেষবার দেখা গিয়েছিল গোপালপুর তালগাছের নিচে। তার মায়ের হঠাৎ আত্মহত্যা, প্রকাশকাল 2008। আমার শরীরটা অবশ হয়ে গেল। ঘটনার সাথে যুক্ত ছিল আবিরের মা, যার নাম ছিল শিউলি বেগম। গ্রামের মানুষ বলতো সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিল ছেলেকে হারিয়ে, এবং পরে নিজেই শ্মশানের পেছনে ডোবার জলে ঝাঁপ দিয়েছিল। কিন্তু অনেকে বিশ্বাস করত সে নাকি তালগাছের নিচে প্রতিদিন যেত, যত পারত কাঁদতো, কিছু বলতো, যেন তার ছেলেকে ডাকছে। কিন্তু ঘটনা এখানেই থেমে যায়নি। কয়েকজন বলছে শিউলির মরাদেহ যখন শ্মশানে পোড়ানো হচ্ছিল, তখন সেই রাতেই তালগাছটা এক অদ্ভুত শব্দ করছিল, যেন ভেতর থেকে কারো কান্না ভেসে আসছে। আমি মাকে অনেক কাকুতি মিনতি করে রুহুল চাচার কাছে নিয়ে গেলাম, গ্রামের একমাত্র বেঁচে থাকা প্রাণী কবিরাজ। শ্মশান ঘাটের পাশেই তার কুঁড়ে ঘর। লোকটা গলা কর্কশ, চোখ জোড়া লালচে, আর মুখে সব সময় একটা অদ্ভুত হাসি। আমি তার সামনে গিয়ে বললাম, চাচা, আমি তাল গাছের নিচে এক বাচ্চার ছায়া দেখছি। সে আমাকে বারবার বলছে, আমার মা কোথায়? রুহুল চাচা গম্ভীর হয়ে গেলেন। তোর রক্তের গন্ধ তার লাগছে, তুই তার মতো নিরহ, একা। সেই গাছ, ওই গাছ না, ওইটা একটা একটা ফাঁদ। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তুই জানিস না, ওই তাল গাছে এক তান্ত্রিক রোপণ করছিলেন। সেই গাছে শিশু বলি দেওয়া হয়েছিল, একবার না 3বার। এরপর রুহুল চাচা একটা পুরনো কুড়াল বের করে আনলেন। তার ধার নষ্ট, কিন্তু শিকড়ে লেগে থাকা শুকনো লাল দাগ আজও জলজল করছে। এই কুড়াল দিয়েই প্রথম বলি হয়েছিল। তারপর থেকে গাছটা আর গাছ নয়, এক রক্ত পিপাসু আত্মার আবাস। আমি শিউলি বেগমের আত্মহত্যার কথা বলতেই তিনি গম্ভীর হয়ে বললেন, সে মরে নাই রে, তার আত্মা এখনো বেঁচে আছে। সে নিজের ছেলের আত্মাকে তালগাছে বেঁধে রেখেছে। ওরা এখন একসাথে। আমার গলা শুকিয়ে এলো। পরের দিন রাতে বজ্র বিদ্যুৎ শুরু হলো। আমি জানালার পাশে বসেছিলাম। এমন সময় তালগাছের দিকে থেকে একটানা কান্নার শব্দ এলো। আমার মা কোথায় ভাইয়া? আমি ছুটে বেরিয়ে গেলাম। দৌড়াতে দৌড়াতে গাছের নিচে গেলাম। ছায়াটা তখন আবারও সেখানে। আবার সে দাঁড়িয়ে। সে বলল, তুমি না এলে আমি অন্য কাউকে ডাকবো। এবং পরক্ষণেই তার পাশ থেকে আরেকটা ছায়া উঠে দাঁড়ালো। এক নারী, তার চোখে রক্ত, মুখ থেকে ধোঁয়া উঠছে। আমি পিছিয়ে এলাম। তালগাছের উপর হঠাৎ আগুনের মতো কিছু জ্বলে উঠল, আর সেই 2 ছায়া আমার দিকে এগিয়ে এলো। পরের দিন সকালে খবর এলো, সুমন যে প্রথম দিন আমার সাথে তালগাছের নিচে ছিল, সে রাতে ঘুমের মধ্যে চিৎকার করতে করতে মারা গেছে। তার মুখ বিকৃত হয়েছিল, চোখ উল্টে গিয়েছিল। গ্রাম জুড়ে ভয় ছড়িয়ে পড়ল। এক বৃদ্ধ মোড়ল বললেন, এই তাল গাছটা লাগিয়েছিল গেদুতান্ত্রিক। গাছটা লাগানোর 1 সপ্তাহ পর সে বলি দেয় তার নিজের পুত্রবধূর পেটের ছেলেকে। সেই শিশু মারা যায়, আর সেই গাছ বেঁচে ওঠে। শিশুর আত্মা গাছে আটকে যায়, তাই আজও কেউ সেখানে গেলে শুনতে পায় ওই শিশুর কান্না। এইটুকু বললেন বৃদ্ধ মোড়ল। তখন আমি ঠিক করলাম এই ঘটনার একটা শেষ টানতে হবে। যদি সত্যিই তালগাছ কোনো অভিশপ্ত আবাস হয়, যদি সত্যিই সেখানে কারো আত্মা আটকে থাকে, তাহলে সেই আত্মাকে মুক্ত করতে হবে। তবে এটা সাধারণ মন্ত্রতন্ত্র দিয়ে সম্ভব না। আমাকে যেতে হবে সেই পুরনো ধ্বংসপ্রাপ্ত কুঠির যেখানে গেদুতান্ত্রিক থাকতো, কারণ তার শেষ বলির কাগজ নাকি এখনো সেই কুঠিরেই লুকানো আছে। পরের দিন সকালে আমি রওনা দিলাম পুরনো সেই তান্ত্রিকের কুঠিরে, যেটা গ্রামের শ্মশানঘাট পেরিয়ে আরো ভিতরে একটা জঙ্গলের জায়গায় পড়ে। সেই বাড়িটার নাম কেউ মুখে নেয় না বলে ওখানে এখনো ডাক শোনা যায়। কিন্তু আমার সামনে এখন আর পেছন ফেরার সুযোগ নেই। কাঁধে টর্চ লাইট, সাথে কিছু ধূপকাঠি আর কাঁচা লবণ নিয়ে চললাম। দুপুরে গিয়ে পৌঁছালাম। বাড়িটা ভেঙে পড়েছে, দেওয়ালে অদ্ভুত সব চিহ্ন, উল্টো দিকের তিসলু, রক্তমাখা মন্ত্রের রেখা, আর একটা পুরনো শিশুর ছবি যেটা আবিরের মতো দেখতে। ঘরের এক কোনায় কুড়াল মার্কা
কাঠের বক্স পাওয়া গেল, একটা পুরনো খাতা। খাতাটা খুলে দেখি গেদুতান্ত্রিক নিজের হাতে লিখেছে, যেই শিশু বলি দেওয়া হবে আর আত্মা গাছে বাঁধা থাকবে, সেই আত্মা মুক্ত হবে না যতক্ষণ না কোনো স্বেচ্ছায় আগত রক্ত মাংসধারী ব্যক্তি নিজেই আত্মা ছাড়ানোর শর্ত পূরণ করে। শর্ত নাম্বার 1, তাল গাছের নিচে দাঁড়িয়ে নাম ধরে ডাক দিতে হবে। তারপর আত্মা যাকে নির্বাচন করবে সে নিজে এক বিন্দু রক্ত দেবে। আত্মা চাইলে মুক্তি পাবে, না চাইলে দেহ দখল করে নেবে। আমি কেঁপে উঠলাম। খাতার শেষ পাতায় ছিল একটি গোলক আকৃতির চিহ্ন, পাশে লেখা, রাত্রি 12টায় তাল গাছের নিচে এই চিহ্ন আঁকা হবে, বাইরে থাকা নিষেধ। আমি সিদ্ধান্ত নিলাম আজ রাতেই সব শেষ করব। রাত 12টা, আমি একা তাল গাছের নিচে দাঁড়ালাম। চারপাশে ঘোর অন্ধকার। ধূপ জ্বালিয়ে চারপাশে গোলক আঁকলাম। বুকের রক্ত এক ফোঁটা কেটে ফেললাম। তারপর বললাম, আবির, আমি এসেছি, তোমার মুক্তির সময় হয়েছে। শুরুতে কোনো শব্দ নেই। তারপর গাছের উপর থেকে একটা ছায়া ঝাঁপ দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। সে বলল, তুমি কি আমার ভাইয়া? তুমি কি আমাকে মুক্ত করবে? আমি বললাম, তুমি চাইলে আমি দেব সব কিছু, শুধু চলে যাও। কিন্তু তখন গাছটা কেঁপে উঠল। এক নারী কণ্ঠ এলো, ও যাবে না, আমি ওকে ছাড়বো না। ও আমার দেহ নয়, ও আমার আত্মা। তখনই আবিরের ছায়া কাঁদতে কাঁদতে বলল, মা, আমি ভয় পাই, আমাকে যেতে দাও মা। শিউলির আত্মা হঠাৎ হিংস্র হয়ে উঠল, চোখ লাল, মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে। গাছের উপর থেকে এক ঝলক আগুন ছুটে এলো আমার দিকে। আমি শেষে শক্তি দিয়ে তাল গাছের গোড়ায় থাকা গোলকের মধ্যে ধূপে আগুন ধরিয়ে দিলাম। এক বিকট শব্দ, গাছটা ফেটে গেল, এক বিকট চিৎকার, তারপর নীরবতা। আমি জ্ঞান হারিয়েছিলাম। ভোরে গ্রামের কিছু মানুষ সেখানে আমাকে পড়ে থাকতে দেখে নিয়ে আসে। আমার শরীরের ডান হাতে গম্ভীর আঁচড়ের দাগ, কিন্তু মুখে একরকম প্রশান্তি। তাল গাছটা ভেঙে পড়ে আছে। কেউ আর সেখানে কান্নার শব্দ শোনে না, কেউ আর ছায়া দেখে না। কয়েকদিন পর এক রাতে আমি স্বপ্নে আবিরকে দেখি। সে আমার দিকে তাকিয়ে মৃদু হাসে। তুমি আমাকে মুক্ত করছো ভাইয়া, এখন আমি আমার মায়ের সাথে নই, আমি আলোর মাঝে আছি। তারপর ধীরে ধীরে মিলিয়ে যায়। অনেকেই বিশ্বাস করে না এসব, বলে রুবেল পাগল হয়ে গিয়েছিল, সেই জন্য এমন গল্প বানায়। কেউ কেউ বলে আসলেই তাল গাছে কিছু ছিল, এখন নেই। কিন্তু আমি জানি আমি কি দেখছি, কি করছি। একটি আত্মাকে আমি মুক্ত করছি। আর যদি আজও কেউ গম্ভীর রাতে তাল গাছের ভাঙা গোড়ার দিকে কান পাতেন, তবে হয়তো শুনতে পাবেন একটা চাপা কণ্ঠস্বর। ভাইয়া, ধন্যবাদ। গাইস, ঘটনাটা কেমন লাগছে অবভিয়াসলি আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা এরকম আরো ঘটনা চান কিনা তাও কমেন্টে বলবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার এই চ্যানেলে সপ্তাহে 3 দিন ভিডিও দেওয়া হয়, শনিবার দিন, সোমবার দিন আর হইতাছে বৃহস্পতিবার দিন। তো আপনারা এই 3 দিন আমার সাথেই থাকুন।